ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শিমুল মজলিস। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় বিচার বিভাগে পৃথকীকরণ ও মত প্রকাশের স্বাধীনতা। এই বিষয়ে কথা বলার জন্য দুজন সম্মানিত অতিথি স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অতিথিদের সাথে পরিচিত হওয়ার আগে দর্শক আপনাদের জানাতে চাই এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হচ্ছে। চলুন দর্শক অতিথিদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডানে আছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং তার পাশে আছেন ডক্টর ফয়জুল হক, জাতীয়তাবাদী রাজনীতিবিদ। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি স্টুডিওতে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে চলুন জেনে নিই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান প্রধান সংবাদ শিরোনাম। করতে সরকারের কাছে প্রস্তাব প্রধান বিচারপতির। কাল হতে পারে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়। জনগণের মধ্যে বিভক্তি তৈরিতে সক্রিয় পতিত সরকারের দোসররা, বললেন বিএনপি নেতারা। তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডনের পথে ফখরুল। নতুন প্রজন্মের আকাঙ্ক্ষার বিরুদ্ধে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না, সংস্কার না করলে দাঁড়াতে হবে কাঠগড়ায়, মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জামায়াত আমিরের। ছাত্র জনতার অর্জনকে নস্যাতের চেষ্টা চলছে, মন্তব্য সার্জিস আলমের। এবং গত 3 মাসে মানুষের মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে 60 ভাগ, বেড়েছে অপপ্রচার ও নজরদারি ও সতর্কতার তাগিদ বিশ্লেষকদের। শিরোনাম দেখছিলাম, এবারে মূল আলোচনায় ফিরতে চাই। আজ আমরা আলোচনা করব বিচার বিভাগ পৃথকীকরণ ও মত প্রকাশের স্বাধীনতা। এছাড়াও দিনের অন্যান্য প্রসঙ্গ তো থাকছেই। ফজল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাহী থেকে বিচার বিভাগকে আলাদা করতে সরকারকে প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতি। দীর্ঘদিন ধরে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা আলোচনা দেখছি। আপনার কি মনে হয় এবার আসলে গন্তব্যে পৌঁছানো যাবে কি না? দেখেন, আসলে এটা বাংলাদেশের সাধারণ মানুষের দাবি, এবং বিচার বিভাগ যে দেশে সুষ্ঠু সুন্দর থাকে না সেই দেশের আসলে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি কোনো কিছুই সুষ্ঠু সুন্দরভাবে থাকবে না। বিচারটা আসলে কোনো দলীয় ব্যক্তি গোষ্ঠীর জন্য বিচার নয়। বিচারটা হচ্ছে সমাজের সকল নির্যাতিত, নিপীড়িত মানুষের একটি প্রাণকেন্দ্র, যেখানে গিয়ে তিনি তার কথা বলতে পারবেন। একটা শেষ পর্যায়ে গিয়ে অন্তত তার ভরসার জায়গাটা হচ্ছে বিচার বিভাগ। তো এই জায়গাটার যে স্বাধীনতা থাকা দরকার সেটা আমাদের কখনোই আমরা দিতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। বিভিন্ন সময়ে আমরা এই স্বাধীনতা কেড়ে নিয়েছি, কিন্তু বর্তমান সময়ে আমার কাছে মনে হয়েছে জুলাই পরবর্তী এই যে বিপ্লব পরবর্তী সময়টা, বা আপনার গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতা এবং বাংলাদেশের সামগ্রিক সকল মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলনের যে ফসল একটি দেশ এসেছে, এই জায়গা থেকে আমার মনে হচ্ছে এটা একটা সুন্দরতম সময়, যেখানে অন্ততপক্ষে আমাদের বাংলাদেশের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করা যেতে পারে। এবং সেক্ষেত্রে তারা যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটাতে বাংলাদেশের সকল রাজনৈতিক মহল থেকে শুরু করে সবার সমর্থন এবং তাদেরকে সহযোগিতা করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ হচ্ছে আমাদের বিচার বিভাগ যদি আজ না হয় কাল, যে কোনো সময়ই এটা যদি যে কোনো মুহূর্তে পরাধীন থাকে, তাহলে ভবিষ্যতে যারাই আসবে তারা এটার উপরে হাত বসাবে। এবং আমরা বিগত আওয়ামী লীগের সরকারের সময় দেখেছি যে বাংলাদেশের বিচার বিভাগটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, দলীয় লেজুর ভিত্তি সেখানে কায়েম করা হয়েছে। একজন বিচারপতি মানিক সাহেবকে পর্যন্ত দেখেছি যে সেখানে সংবাদ সম্মেলন, মিছিল, এ ধরনের বিভিন্ন কার্যক্রমও সেখানে তিনি করেছেন। এমনকি ওই যে অপতৎপরতা কালচার চালু হয়েছে, সেই কালচারটা কিন্তু আজ পর্যন্ত আমরা রেশটা কাটিয়ে উঠতে পারিনি। তো 16 বছরের সেই অপবিত্র কালচারগুলো থেকে যদি মানুষকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে আমার মনে হচ্ছে যে অবশ্যই আমাদের এই বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দেওয়া উচিত, এবং তাদের কাছে কোনো দলীয় বিষয়গুলো আমাদের বিবেচনায় আনা উচিত নয়। তারা রাষ্ট্রের কল্যাণে কাজ করবে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তারা কাজ করবে, তারা দেশের মানুষের প্রয়োজনে তারা কথা বলবে। এমনকি এমনও হতে পারে যে একজন নির্যাতিত ব্যক্তি বা নিপীড়িত ব্যক্তি, সে যারা গভর্নমেন্টে থাকবে তাদের বিরোধী মতের হতে পারে, কিন্তু অন্ততপক্ষে তিনি যাতে তার সুষ্ঠু বিচারের দাবিতে তিনি সেখানে দাঁড়িয়ে কথা বলতে পারেন, একটা জায়গায় গিয়ে অন্তত নিজে আপিল করতে পারেন, সেই জিনিসটা আমাদের দেখা দরকার। আমাদের কিন্তু বাংলাদেশের বিচার বিভাগ থেকে মানুষের মন আস্তে আস্তে উঠে যাওয়ার কারণটা কি? এর অন্যতম কারণ হচ্ছে যখন দেখা হচ্ছে এখানে মানুষকে হত্যা করা হচ্ছে বিচার বিভাগের মাধ্যমে, মানে দেখানো হচ্ছে যে বিচার হচ্ছে, কিন্তু বিচারটা অন্যায় বিচার হচ্ছে।
আজকে দেখেন 2013 সালে শাহবাগ সৃষ্টি করেছে, সেই শাহবাগ সৃষ্টি করে বাংলাদেশের যে মানুষ, দেশপ্রেমিক নাগরিক, বিশেষ করে আমার দলের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেক বড় বড় নেতাদেরকে এদেশে হত্যার মানে লেলি খেলায় মেতে উঠেছিল সাবেক সেই শেখ হাসিনার সরকার। তো এই জায়গাগুলো তখনই হয় যখন সম্পূর্ণ নিয়ন্ত্রণটা থাকে সরকারের কাছে। কিন্তু এটা যদি আজকের বিচার বিভাগ স্বাধীনভাবে থাকতো, স্বাধীন মত প্রকাশ করার অধিকার থাকতো, তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হতো, তাহলে আজকে তারা কোনোভাবেই এই কাজটি করতে পারতো না। আজকে এই অবস্থা যদি আমরা এখনও উত্তরণ না হই, স্বাধীনতার 53 বছর প্রায় শেষ হয়ে গিয়েছে, তাহলে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ কি হবে, আমাদের এই নতুন প্রজন্ম কি পাবে, আগামীর বাংলাদেশকে আমরা কি উপহার দেব। তো সেই জায়গা থেকে ছাত্র জনতা, বর্তমান সময়ের নায়ক নায়িকা, শিল্পী, সাহিত্যিক, কবি, আলেম ওলামা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই মিলে একটি পরিবর্তনের আশায় কিন্তু আজকের বাংলাদেশে বুক ভরা আশা নিয়ে তারা কিন্তু মাঠে নেমেছিল এবং তারা কিন্তু এই জুলাই বিপ্লবকে সহযোগিতা করেছে। আমি মনে করি অতএব এটা জুলাই বিপ্লবকে ধারণ করতে হলেই জনগণের যে মূল আকাঙ্ক্ষাটা, দাবিটা এবং জনগণের যে চাওয়া পাওয়াটা, সেটা বিচার বিভাগকে স্বাধীনতার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আপনি যদি এই বিচার বিভাগকে এখন স্বাধীন না করেন, আমার কাছে যেটা মনে হয়, যদিও আমি একটা দলকে রিপ্রেজেন্ট করি, বাট দলের জন্যই সব কাজ রেখে দিতে হবে এমনটা নয়। আমাদের প্রতিটা মুহূর্তেই আমাদের কাজ করা উচিত। সংস্কারের অনেকগুলো পদ্ধতি আছে, বাংলাদেশের সংস্কার নিয়ে বেশ কিছু আলোচনা হচ্ছে। তো সংস্কার তো একদিনে সব শেষ হবে না, আপনাকে লম্বা একটা সময় লাগবে। কিন্তু অন্তত পক্ষে প্রায়োরিটি বেস যদি আমরা কাজগুলো করে ফেলতে পারি, যে এই মুহূর্তে কী দরকার, তার মধ্যে বিচার বিভাগ কিন্তু অন্যতম। এই জায়গাটায় কিন্তু আমাদের অবশ্যই স্বাধীনভাবে কাজ করার জন্য সুযোগ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। নীলুফা চৌধুরী মনি, আপনার কাছে আসতে চাই। প্রধান বিচারপতি বলেছেন প্রাতিষ্ঠানিক স্বশাসন বিচার বিভাগের স্বাধীনতার অবিচ্ছেদ্য অঙ্গ। তবে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ আলাদা করা সম্ভব কিনা, আপনার মতটা জানতে চাচ্ছি। দেখেন, এটা তো কাগজে কলমে অনেক আগেই আলাদা হয়ে গেছে, কিন্তু আসলে হয়নি। তো কাগজে কলমে যদি হয়ে থাকে, যে পর্যন্ত যারা রাষ্ট্র চালাবে তাদের হাতের নাগালের বাইরে যে পর্যন্ত না যাবে বিচার বিভাগ, ততদিন পর্যন্ত আলাদা করা সম্ভব না। আপনার যেমন ধরেন, বাংলাদেশে 1994 সালে প্রথমে রিট করেছিলেন এই বিচার বিভাগকে আলাদা করার জন্য, আইন বিভাগ থেকে বিচার বিভাগকে, সেটা মাজদার হোসেন জাজ ছিলেন, উনি প্রথমে করেছিলেন। উনি মহাসচিব ছিলেন এই জুডিশিয়াল অ্যাসোসিয়েটের, জেলা জজ এবং জুডিশিয়াল অ্যাসোসিয়েটের। সেই মামলাটা মাজদার হোসেন মামলা নামেই পরিচিত ছিল এবং এই মামলার রায় চূড়ান্ত হয়েছিল 1999 সালে। চূড়ান্ত হয়েছিল, রায় হয়েছিল আলাদা করার জন্য, কিন্তু আলাদা হয় নাই। এটা বড়ই দুঃখজনক ছিল। তার 8 বছর পরে 2007-এ এসে এই মূল নির্দেশটি বাস্তবায়ন করা হয়। সাথে কিন্তু তখন কোনো সরকার, 1/11 সরকার ছিল। তো তারপরে হওয়ার পরে এইটা আমরা 8-এ যাই সরকার আসলো, সে যেভাবে এটাকে নিয়ন্ত্রণ করলো, স্বাধীনতার নামে যে নিয়ন্ত্রিত স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা দেখলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মামলাগুলো, আপনার প্রথমেই এই যে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলাগুলো, এটা কোনো মামলাই ছিল না। এটার কোনো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনোখানে কোনো সিগনেচার ছিল না, কোনো সম্পৃক্ততাই ছিল না অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হিসেবে। তো সেইখানে তারা 1/11 সরকার কিন্তু তার নামে এই মামলাটা প্রথমে করেছিল, কিন্তু কোনো সাক্ষী প্রমাণ ছাড়া মামলাটা খারিজ হয়ে গিয়েছিল। তখন এই খারিজ হওয়া মামলা এই পতিত সরকার, আপনার স্বৈরাচার সরকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিলেন এবং ওই পতিত সরকারের প্রায় 15-20টা মামলা ছিল। কোনো মামলায় 1000 কোটি টাকার নিচে না মামলাগুলো। উনি বিভিন্ন জনকে মানে চেকের মাধ্যমে টাকা নিয়েছেন, বিভিন্নভাবে উনি কি গোপালগঞ্জে সমাধিস্থল বানাতে গিয়ে ওখানে 3-4 হাজার কোটি টাকা নিয়েছেন। এরকম অনেকগুলো, ব্যাংক থেকে শুরু করে সবগুলো, অনেকগুলো মামলা ওনার ছিল। উনি কিন্তু প্যারোলে মুক্তি নিয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্যারোলে মুক্তি নিয়ে। তার কতগুলো মামলা ছিল আপনি বুঝেন। সেই মানুষটা কিন্তু প্যারোলে মুক্তি নিয়ে পরে কিন্তু সমস্ত মামলা থেকে উজ্জ্ব হয়ে যায় এবং ওনার প্যারোল কোথায় গেল তার আমরা জানলাম না। উনি 3-4 বার জোর করে বিনা ভোটে ক্ষমতায় বসে থাকলেন। এইখানে যদি বিচার বিভাগের স্বাধীনতা থাকতো, তাহলে কিন্তু এইভাবে বসে থাকার কথা ছিল না। কিংবা ধরেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি যেভাবে বিদেশে গিয়ে ওনাকে যেতে বাধ্য করা হয়েছিল,
এবং যেভাবে বিদেশ থাকা অবস্থায় যতগুলো মামলা দিয়েছে, যদি মিনিমাম বিচার বিভাগের স্বাধীনতা থাকতো তাহলে কিন্তু এই মামলাগুলো হওয়ার কথা না। এই মামলাগুলোর কিন্তু কোনো রকম কোনো সাক্ষী প্রমাণ কিছুই এরকম ছিল না। এটা জোর করে সাক্ষী দেওয়ার, জোর করে আপনার মুফতি হান্নানকে দিয়ে যেভাবে কাজ করিয়েছে সেটা আপনার সবাই জানে। কিংবা আপনার এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাগুলো, কোনো মামলা পৃথিবীতে বাংলাদেশে তো নাই, অন্য কোথাও হয়েছে কিনা জানি না, আপিলে মামলার কিন্তু আপনার কমে যায় মামলার মানে বিচার কার্য আপনার শাস্তিটার পরিমাণ বেশিরভাগ সময় 99% সামথিং সময়। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার আপিলে ওনার মামলার 5 বছরের জায়গায় জেলের জায়গায় 10 বছরের জেল হয়ে গেল। এই যে সরকার চাইল বলেই আপনার আপিলে এই কাজটা করে ফেললো তারা। তো এই যে এই অবস্থার মধ্যে পুরাপুরি কোনোভাবেই বিচার বিভাগের স্বাধীনতা অর্জিত তো হয়ই নাই, বরং জঘন্যতর অবস্থায় বিচার বিভাগের স্বাধীনতা পৌঁছেছিল। এবং একটা সময় আমরা যখন আমাদের নামে যখন মামলা ছিল, আছে এখনও, সেই মামলাগুলো আমরা যখন হাজিরা দিতে যেতাম, বিচারপতি আপনার কোর্টে, হাইকোর্টে, নিম্ন আদালতে তো অহরহ আগে এজলাস থেকে নেমে কোথাও যেতেন, গিয়ে কতক্ষণ পরে আধা ঘন্টা পরে এসে মানে যেখানে যায় বিভিন্ন জায়গায় ফোন করে কথা বলে তারপরে উনি ঠিক করতেন আমাদের জামিন দেওয়া যাবে কি যাবে না। গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনি খেয়াল করে দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনেকগুলো মামলায় তাকে জেল থেকে মানে মুক্ত করা হবে কিনা, কিংবা উনি প্যারোলে মুক্তি পাবেন কিনা, উনি বিদেশে চিকিৎসা করতে পারবেন কিনা। যেহেতু এর আগে অনেকেই বিদেশে চিকিৎসা করেছে মামলা মাথায় নিয়ে, জেল মাথায় নিয়ে, ওনারও পাওয়ার কথা ছিল। এবং ওনার শুধু এই কারণে না, অ্যাজ এ প্রাইম মিনিস্টার, এক্স প্রাইম মিনিস্টার হিসেবে, অ্যাজ এ একজন সিনিয়র সিটিজেন হিসেবে উনি কিন্তু এই জিনিসগুলো পায় সরকার থেকে, কিংবা একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে এই জিনিসগুলো ওনার পাওনা, কিন্তু সেটা কিন্তু ওনাকে দেওয়া হয়ই নাই। বরং আইনমন্ত্রী তৎকালীন আরেক স্বৈরাচার, উনি বলতেন মাঝে মাঝে কয়েকবার বলে ফেলেছিলেন, আপনাদের স্ক্রিনেই আমরা এগুলো দেখেছি, উনি বলেছিলেন যে একজন আইনমন্ত্রী সে বলেছিলেন আমাকে আগে জানতে হবে এটা করা যায় কিনা, আমাকে জানতে হবে। এই যে জানতে হবে, কার কাছে জানতে হবে? বিচার বিভাগের কাছে? অবশ্যই না। বিচার বিভাগের জানানো তো ওপেন, এখানে তো কোনো লুকোছাপা নাই। কিন্তু ওনারা যার কাছে জানতে চাইতেন ওইখানে কিন্তু অনেক লুকোছাপা ছিল। তো সেই জন্য আমরা মনে করি যে বিচার বিভাগের স্বাধীনতা, যদি এই স্বাধীনতা না আসে, দেশের কখনোই আইনের অনুশাসন কায়েম হবে না। আইনের অনুশাসন কায়েম না হলে এই দেশের কোনো দিন অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলা যাবে না। যার হাতে ক্ষমতা থাকবে সে অন্যায়কে ন্যায় করবে, ন্যায়কে অন্যায় করবে। এই জন্য আমরা মনে প্রাণে ফিল করি যে বিচার বিভাগের স্বাধীনতা থাকুক, যে যেভাবে শাস্তি পায় সেভাবে শাস্তি পাক। সে আমার সন্তানই হোক, আপনার সন্তানই হোক, সবাই আইনের চোখে সমান থাকতে হবে। সে আইনের চোখে সমান থাকার জন্য আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে সব দলকে নিয়ে সাথে নিয়েই করতে পারে। আমি বলবো না যে তারা একা করতে পারে, যে কারণে যে প্রশ্নটা আসছে যে আপনার জাতীয় ঐক্যের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে, জাতীয় ঐক্য ছাড়া করলে কিন্তু ওই যে আবার মাজদার হোসেন মামলার মতোই ওইটাই আবার হয়ে থাকবে, যে রায় হলো কিন্তু কার্যকলাপে পরিণত হলো না। এটার জন্য সব দলই থাকুক না, দলের প্রতিনিধিরা থাকলে ভালো কাজ করতে তো লোকের অভাব হওয়ার কথা না। যাকে ডাকবেন সেই যাবে না কেন? তো অন্তর্বর্তীকালীন সরকার এত সংস্কার করার চেষ্টা করে 3 মাসেও কিন্তু এটা করতে পারে না। এটা তো হয়, এটা কিন্তু কাগজে কলমে, ওই যে আপনার কাজীর গরুর মতো, যে খোয়ারে নাই কিন্তু কাগজে কলমে আছে, গোয়ালে নাই। তো এরকম আপনার ওনাদের তো কাগজে কলমে করার জন্য সব দলগুলোকে একসাথে নিয়ে আবার করে ফেললেই হয়ে যায়। সেটা ওনারা কিন্তু 3 মাসে, 3.5 মাসেও করতে পারেন নাই বা করেন নাই। আমি মনে করি আপনার মাধ্যমে এই জিনিসটা ওনারা অবশ্যই করার চেষ্টা করবেন। কারণ ওনার প্রধান আজকের উপদেষ্টা যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকারের, ওনার বিচারও কিন্তু এরকমই হয়েছিল। ওনার বিচার কার্য কিন্তু ওনাকে এমনও করা হয়েছে, ওনার যেদিন মামলার তারিখ ছিল আর সেই দিন আপনার লিফটের সমস্যা করে রেখেছিল, ইলেকট্রিক বা বিদ্যুৎ ছিল না, দেওয়া হয় না আদালতে, এবং তাকে 8 তলা পর্যন্ত হেঁটে উঠানো হয়েছে এই বয়সে। নিশ্চয়ই সে এসব ভুলে যায় নাই।
আগামী দিনের সন্তানদের জন্য, আগামী দিনের রাজনীতিবিদদের জন্য, আগামী দিনের বাংলাদেশে আপামর জনগণের জন্য ওনার এই কাজটা করা উচিত ওই জায়গায়। কিংবা আমি যদি বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজার বিচার নিয়ে যেভাবে প্রহসন করা হয়েছিল, একজন নারী, একজন অবিবাহিত নারী, একজন নারী, সে কী করেছিল, তার দোষ কী ছিল, একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে হয়তোবা, সেটার জন্য তাকে এইভাবে জেল খাটানো মোটেও ঠিক হয় না। কিন্তু এটার জন্য কিন্তু সে বিচার পায় না ওইভাবে। অথবা আমরা যদি এস আলমের কথা বলি, এস আলমের বিরুদ্ধে যে তদন্তগুলো ছিল, এস আলমের কিন্তু বাংলাদেশের নাগরিকত্বই নাই। সে কিন্তু সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের নাগরিকত্ব বর্জন করেছে। অথচ দেখেন বিচারের জায়গায় যে মানুষটা বাংলাদেশের নাগরিক না, কিন্তু বাংলাদেশ থেকে প্রায় সব টাকা নিয়ে গেছে, সেই মানুষটার তদন্ত কিন্তু বিচারের তদন্তটা স্থগিত করে রাখা হয়েছে। এই হচ্ছে আমাদের বিচার বিভাগের অবস্থা। সেই অবস্থা থেকে আমার কথা হলো সংস্কারের জন্য, সংস্কারের নাম বলে কালক্ষেপণ না করে যেটা যেটা ইম্পর্টেন্স, এই যে বিচার বিভাগ, এই যে নির্বাচন কমিশন, এই যে ভোটাধিকার, এই সব কিছুগুলো খুব চাইলেই কিন্তু সুইফটলি করা যায়। আমাদের ইচ্ছা করলে বর্তমান সরকার করতে পারে, কারণ বর্তমান সরকারের পিছনে কোনো ভোটের অধিকার নাই। কেউ বলবে না যে তোমাকে আমি ভোট দিয়ে পার করেছি, তুমি কেন আমার বিপক্ষে যাচ্ছ। আর এইখানে ভালো কাজের জন্য পক্ষে বিপক্ষ না, এইখানে সব মানুষই কিন্তু পক্ষে থাকবে। কিছু দুষ্ট মানুষ যাদের ওই বিচার বিভাগের স্বাধীনতাটা কাজে দিবে না, তারা হয়তো মনে মনে বিপক্ষে থাকবে, ওপেন কিন্তু বিপক্ষে থাকতে পারবে না। তাহলে আমাদের করতে দোষের কোথায় বিচার বিভাগের স্বাধীনতাটা আনতে? আমি তো কোনো দোষ দেখি না। সেখানে তারা চাইলেই করতে পারে, চাইলেই করতে পারে। এবং আমরা মনে করি যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের সরকার প্রস্তাব দিক, যেটা সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে চিফ জাস্টিসের পক্ষ থেকে, সেটা সরকার ত্বরিতভাবে করলে আমরা সবাই খুশি। ফজল হক, আপনার কাছে জানতে চাই, আজকে আমরা একটা রিপোর্ট মানে জরিপে দেখেছে ভয়েস অফ আমেরিকা যে দেশের 60.4 প্রায় 61% মানুষই মনে করে যে এই 3 মাসে মানুষের মত প্রকাশের স্বাধীনতা আসলে বেড়েছে। এই বিষয়ে আপনার মত কি? না, মত প্রকাশের স্বাধীনতা 3 মাসে বৃদ্ধি পেয়েছে, এটা আপনিও অনুভব করতে পারছেন এবং আমি এটার জ্বলন্ত উদাহরণ। আমি দীর্ঘ 6 বছর পর্যন্ত বাংলাদেশে আসতে পারি নাই, শুধুমাত্র এই মত প্রকাশের স্বাধীনতা ছিল না বিধায়। বিদেশে বসে কথা বলতাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের দুর্নীতি, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, মানুষদের টাকা মারা, বিভিন্ন ধরনের অত্যাচার করা, গুম, খুন, এই বিষয়গুলো আসলে দেশে বসে কেউ ওই অর্থে খুব ভালোভাবে বলতে পারতো না। আর যারাই বলতো তাদেরকে রাতের অন্ধকারে গুম করা হতো, নিয়ে যাওয়া হতো। আপনি অনেকেই দেখেছেন যে এমনকি আপনাদের সাংবাদিক সাগর রুনি হত্যার 104 বারের অধিক সম্ভবত পিছিয়ে গিয়েছে, এখন পর্যন্ত তার কোনো কুলকিনারা পাওয়া যায় নাই। তো বাংলাদেশে সাংবাদিক বলেন, রাজনীতিবিদ বলেন, আলেম ওলামা বলেন, বিভিন্ন মতাদর্শের মানুষ বলেন, শিল্পী গায়ক বলেন, কাউকেই এই আওয়ামী লীগ রক্ষা করে নাই। আপনার সম্ভবত শহীদুল ইসলাম নামের একজন ব্যক্তি বিশিষ্ট, তাকে পর্যন্ত মানে এই বয়স্ক অবস্থায় তাকে নির্যাতন করা হয়েছে, সিঁড়ি থেকে টেনে টেনে নামানো হয়েছে। আপনি জানেন যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, তাকে মানে হত্যার উদ্দেশ্যে তার উপরে আক্রমণ করা হয়েছে, পত্রপত্রিকা বন্ধ করা হয়েছে। এই যাবতীয় কার্যক্রম যেটা করেছে ফ্যাসিবাদ, সেটা আসলেই আমাদের জন্য একটা কালো অধ্যায় হিসেবে থাকবে। কিন্তু 16 বছর পরে এই নতুন করে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে এই মত প্রকাশের স্বাধীনতা নতুনভাবে পাচ্ছে বলে আমি মনে করি। এবং সেটার উদাহরণ আপনি বিটিভির দিকে তাকালেই দেখতে পাবেন। বিটিভিতে এখন মনে হয় যেন একটা প্রাইভেট চ্যানেলের মতোই, অলমোস্ট তারা সকল রাজনৈতিক নেতৃবৃন্দের নিউজ কভার করে, বিভিন্ন মতাদর্শের মানুষদেরকে নিয়ে তারা ওপেনলি টকশো করে, কথা বলে। কিন্তু একটা সময় কিন্তু সরকারের কথা ছাড়া কোনো কিছু সেখানে আমরা দেখি নাই। তারপরে বাংলাদেশে এখন স্বাধীনভাবে সকল রাজনৈতিক দল তারা কিন্তু মুক্তভাবে কথা বলছে, সভা করছে, সেমিনার করছে। তো এই যে মত প্রকাশের স্বাধীনতা, এটা শুধু পার্সেন্টেজের ভিত্তিতেই না, আমি মনে করি যেটা পার্সেন্টেজ শো করা হয়েছে তার চেয়েও অধিকাংশ মানুষ তার চাইতে বেশি উপভোগ করছে। কারণ দীর্ঘ 16 বছর আমরা কিন্তু চরম একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। আপনি দেখেন 5ই মের সম্ভবত শাপলা চত্বরে যখন আক্রমণ হয়, তখন কিন্তু একটা টেলিভিশন এটাকে লাইভ শো করতেছিল, সেটাকে সাথে সাথে বন্ধ করে দিয়েছিল। তার মানে কি সেটা নেই, অন কাইন্ড অফ। দিনকাল পত্রিকা মানে ধরেন বন্ধ অলমোস্ট, সংগ্রাম পত্রিকা অলমোস্ট বন্ধ। আমার দেশ পত্রিকার তো নিউজ এখন পর্যন্ত প্রেসই খুলতে পারিনি, সেদিন খুলতে গেল সেখানে সব মেশিন টেশিন চুরি করে নিয়ে গিয়েছে। তো এই যে একটা অযাচিতভাবে তারা জুলুম, অত্যাচার, নিপীড়ন করেছে, সেখান থেকে সংবাদ জগৎ, সংবাদপত্র, মিডিয়া কেউ কিন্তু রেহাই পায় নাই। আর পলিটিক্যালি যারা কথা বলেছে তারা তো রেহাই পায়ই নাই। তা আমি মনে করি বর্তমান এই সময়ে আমাদের সেই স্বাধীনতাটা ফিরে এসেছে,
তবে এই স্বাধীনতাটাকে টিকিয়ে রাখতে হবে। কারণ মত প্রকাশটা এমনভাবে হওয়া উচিত যে আমার মতের ভিন্ন হলেও আপনার কেউ না কেউ, আপনারও তো ফলোয়ার রয়েছে, আপনারও দর্শক রয়েছে, শ্রোতা রয়েছে, তারা হয়তো আমারটা পছন্দ করে না, আপনারটা পছন্দ করে, আপনারটা তাকে দেখতে দিতে হবে, তারটা শুনতে দিতে হবে। আমি মনে করি বাংলাদেশের সকল পত্র পত্রিকা, নিউজ চ্যানেল, মিডিয়া এবং বিশেষ করে মানুষের মৌলিক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এটা সবসময়ের জন্য বলবৎ থাকা উচিত। এটা কোনো পলিটিক্যাল জায়গা থেকে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। আর যখন এটা পলিটিক্যাল জায়গা থেকে পরিবর্তন হয়, তখন এটা দিয়ে আসলে মূলত বাংলাদেশের মানুষের কোনো যে বড় অ্যাচিভমেন্ট সেটা গ্রো করা হয় না এবং এটা অ্যাচিভ হয় না। সে কারণে আমি মনে করি আমাদের যে কোনো দুর্দিনে এবং যে কোনো দুঃসময়ে এই মত প্রকাশের স্বাধীনতাটা যখন টিকে থাকে, তখন কিন্তু মানুষ তার দুঃখ, কষ্ট, বেদনাগুলো অকপটে স্বীকার করে জনগণের কাছে পৌঁছাতে পারে এবং জনগণের কাছে এটা যখন যত দ্রুত পৌঁছাতে পারবে, তত দ্রুত তারা রাষ্ট্রের জন্য কল্যাণকর ভূমিকা পালন করতে পারবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটার মধ্যে শুধু রাজনৈতিক পরিবর্তনই হয় নাই, বরং মত প্রকাশের একটা বড় ধরনের স্বাধীনতা ওয়েল স্পেস তৈরি হয়েছে। তবে আমাদেরকে আরও বেশি করে এটার সুযোগ দিতে হবে, নিরাপত্তা বাড়িয়ে দিতে হবে, বিভিন্ন মিডিয়াগুলোকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে, মানুষের যারা কথা বলে তাদের স্বাধীনতা যাতে খর্ব না হয় সে ব্যাপারে তাদেরকে ভূমিকা পালন করতে হবে এবং সর্ব অবস্থায় তাদের এটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে আমি মনে করি। আচ্ছা, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আরো কথা বলবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার দেখছেন, বিরতির পর ফিরে এলাম। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে জানতে চাই, আমরা আসলে মত প্রকাশের স্বাধীনতার কথা বলছি, আমরা ভিন্ন মত প্রকাশের স্বাধীনতার কথা বলছি। এই যে আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলছি, মত প্রকাশ করতে করতে কি আমরা আসলে গুজব নির্ভর হয়ে যাচ্ছি কিনা? কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে এত বেশি আসলে গুজব হচ্ছে ছড়িয়ে পড়ে এবং অনেক আমাদের মতো মানুষেরা আমরা আসলে অনেক বেশি সেই সব তথ্যে মানে বিশ্বাস করে ফেলি। এইটাকে আসলে কিভাবে দেখছেন, যে মত প্রকাশ করব নাকি হচ্ছে গুজবটাকেও আমরা আসলে দেখেন, এইখানে আবার ওই বিচার বিভাগে আসে। যদি মত প্রকাশ করতে করতে গুজবের মত প্রকাশ করে কেউ, তার জন্য কিন্তু আইন সমানভাবে কাজ করবে। সে যদি গুজব তখনই গুজব হয় যখন সে সুযোগ পায়। সে যখন চিন্তা করবে যে এই কিছুক্ষণ পরেই এটার কিন্তু ফাইনালি এটার প্লাস মাইনাস হয়ে যাবে, আমি আমার মিথ্যাটা ধরা পড়ে যাবে, আমার অসত্যটা ধরা পড়ে যাবে, তখন কিন্তু সে অ্যালার্ট হয়ে যাবে যে আমার বিচার হবে এবং এই বিচারটা জনসম্মুখে হলে কিন্তু আর সমস্যা হয় না। কিন্তু আপনি যদি বিচারটা ওরকম করেন ওই খাদিজার মতো, সে তার মত প্রকাশ করে তার মতো সে যা মনে করেছে তার অনেস্টি দিয়ে একটা লেখা লিখেছে, সরকারের বিপক্ষে গিয়েছে মনে করেই সরকার তাকে জেলে পুরতে পারে, এটা পুরতে পারে না। এই পুরাটা তার দ্বারা সম্ভব না। যে কথাটা আপনি বললেন কিছুক্ষণ আগে যে 61% মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে বলা হয়েছে, এখন হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এখন যেমন বেড়েছে, এটা ঠিক আছে, মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে, কিন্তু এটাও তো ঠিক আবার কারো জন্য যদি মত প্রকাশ করে আবার রোষানলে পড়ে, এটার দিকে লক্ষ্য রাখতে হবে যে কারো সম্পর্কে আমি সমালোচনা করে যেন আমি আমার মত প্রকাশ করলাম, সেখানে আমি সমালোচনা করতেই পারি আমার মত প্রকাশ করতে গিয়ে। যদি আমার মত প্রকাশ করতে গিয়ে আপনার যদি প্রবলেম হয়, সেটা আপনার জন্য আপনারও মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু আপনার ক্ষমতা আছে বলে আপনি আমাকে অ্যারেস্ট করবেন বা আমার চাকরি খেয়ে ফেলবেন বা আমাকে দেশ ছাড়তে বাধ্য করবেন বা আমাকে দেশদ্রোহী মামলা দিবেন, এটা তো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। আমরা চাই 61 না, আমাদের 95%, হ্যাঁ 5% আমরা সরকারের হাতে দিতে চাই, যে কোনো কিছুই 100% কোনো সুফল ভালো না, 95% থাকুক আমাদের মত প্রকাশের স্বাধীনতা, তাহলে আমরা ওই জায়গায় বলতে পারি। আর এই যে গুজবের কথা বললেন, গুজবে দেখেন, গুজব যদি সত্যি শুধু গুজবই হতো তাহলে স্বৈরাচার সরকার, পতিত সরকার কিন্তু ভয়ে ফেসবুক বন্ধ করে দিতেন না। আপনি খেয়াল করেছেন যে জুলাই বিপ্লবে ফেসবুকটা কিন্তু 7-8 দিন বন্ধ করে দিয়েছিল সেই আইটি মন্ত্রী বা তাদের, এবং এখানে অনেক অসত্য বলেছিল, নষ্ট এইসব বলে সরকার কালক্ষেপণ করছিল। তো সেই জায়গায় আপনার গুজবের জায়গায় থাকবে না যদি আপনার মত প্রকাশের স্বাধীনতার সাথে মাইন্ডসেটটা ওইভাবে করা হয় যে আইনের অনুশাসনটা বলবৎ থাকবে।
আমি যে কোনোভাবে যে কোনো সময় আমি অসত্য বলার জন্য, শাস্তির জন্য আমি প্রস্তুত থাকব। এটা যদি উপর থেকে নিচ পর্যন্ত হয় তাহলে কিন্তু আপনার মনে করেন যে মানুষ সহজে প্রতারিত করবে না বা প্রতারিত হবেও না। প্রতারিত করার সুযোগ পাওয়ার জন্য আমাদের বড় বড় জায়গাগুলোর স্খলনের জন্য ছোট ছোট জায়গার স্খলনটাকে তারা আপনার সুযোগ করে দেয়। এখন ছোট স্খলনে আপনার কি হলো, একটা জিনিস যেমন ধরেন আমি যদি চোরের কথাই বলি, যে মানুষটা প্রতিদিন 1 কোটি বা 50 লাখ টাকা বা 20 লাখ টাকা চুরি করছে, ডাকাতি করছে বা ঘুষ নিচ্ছে, সে আর একজন রুটি চোর পেটের দায়ে যে রুটি চুরি করছে বা চাল চুরি করছে, দুইজনের চোরের জিনিসটা কিন্তু এক হতে পারে না। একজন সে খেতে না পারার জন্য, সে জীবন ধারণের জন্য সে যেটা করছে, আর আরেকজন আমরা কিন্তু কি করি, আমরা রুটি চোরকেই ধরে কিন্তু রাস্তায় একটা ঘড়ি চোর, একটা রুটি চোর, একটা মোবাইল চোর, তাকে কিন্তু আমরা মারতে মারতে মেরে ফেলি। কিন্তু যে 1000 কোটি টাকা চুরি করছে তার সঙ্গে কিন্তু আমরা আত্মীয়তা করার জন্য একদম পায়ের স্যান্ডেল ক্ষয় করে ফেলি। তার সঙ্গে আমার সন্তানের বিয়ে দিতে হবে, তার সঙ্গে আমার আত্মীয়তা করতে, অথচ তাকে কিন্তু গণধিক্কার দেওয়া উচিত। আমরা যদি গণধিক্কার চালু করতে পারি তাহলে আমাদের গুজবের জায়গায় যেতে হবে না। আমরা যদি একটা দুটা সত্য ঘটনাকে সামনে এনে যদি আমরা শাস্তি দিতে পারি, এবং সেটা নর্মাল ছোটোখাটো সত্য না, বড় বড় পুকুর চুরি, সাগর চুরি সত্য ঘটনা যদি আমরা দেখেন, আমি আপনাকে যদি প্রমাণস্বরূপ বলতে পারি, আমরা শুনলাম যে অনেকেই অ্যারেস্টেড আছে এই 5ই আগস্টের পরে, কিন্তু আমরা যখন হঠাৎ করে দেখলাম যে বেলজিয়ামের কোনো একটা জায়গায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু অবাক হওয়ার ঘটনা। কিংবা ডিবির প্রধান, যার শুনি অনেক হাজার হাজার কোটি টাকা, তাকে যখন দেখি যে আমেরিকার কোনো একটা জায়গায় শপিং মলে ঘুরে বেড়াচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য ভীষণ আপনার গায়ে কাটা দেওয়ার মতো একটা খবর। এই খবরটাকে তো আমি গুজব বলতে পারি না। আপনি বলেন, এখনও কিন্তু ওইটা ওপেন হয় নাই, কিন্তু আমরা যখন বাইরে দেখছি, তার চলাফেরা দেখছি, তাদের পার্কে বসে আড্ডা দিতে দেখছি, হাসি ঠাট্টা করতে দেখছি, তখন কি আমরা বলতে পারি যে এটা গুজব? এখন গুজব এবং সত্যি দুইটার মধ্যে আপনার শ্রেণীবিন্যাস করার জন্য আপনার সৎ অফিসার লাগবে, সৎ মানুষ লাগবে, সৎ সাংবাদিক লাগবে, সৎ আপনার এই যে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া লাগবে। তাহলেই না আমরা গুজবকে গুজব এবং সত্যকে সত্য হিসেবে উদ্ঘাটিত করতে পারবো। আমরা প্রতি পদক্ষেপে আমরা অসত্যের মুখোমুখি হই। একজন গুজব করলে আরেকজন, আরও 10 জন কিন্তু ওটা ছড়িয়ে দিল। তাহলে আমরা কিন্তু কানে হাত না দিয়ে ছেলের পিছনে দৌড়ালে হবে না। আমাদের বেশি লোক লাগে না। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তখন মোবাইলের যুগ ছিল না, বিজ্ঞানের এত রমরমা যুগ ছিল না। 17 জন অশ্বারোহী নিয়ে এই বাংলা, বিহার এবং উড়িষ্যা 3টা দখল করেছিল। লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সেই সময় যদি 17 জন অশ্বারোহী নিয়ে একজন ছোটোখাটো বেটে মানুষ, যার শরীরের চেয়ে হাত লম্বা, সেই অটিস্টিক মানুষটা যদি 3টা এরকম বড় বড় জায়গা দখল করে ফেলতে পারে, যে 3টা দেশ হওয়ার মতো বা 4টা দেশ হওয়ার মতো আয়তনে দখল করতে পারে, তাহলে এই যুগে কেন আমরা পারবো না একটা অসৎ লোকের গুজবকে প্রতিহত করতে, কিংবা আমরা একটা অসৎ সরকারকে প্রতিহত করতে কেন পারবো না? আমাদের মাইন্ডসেট যদি ঠিক থাকে, আমরা যদি জনগণের কাছে মেসেজটা সঠিকভাবে দিই, তাহলে অবশ্যই আমরা পারবো বলে মনে করি। আচ্ছা ফয়জুল হক, আপনার কাছে জানতে চাই, এই যে গুজবের রাজনীতি, এটা আমাদের সোসাইটিতে অনেক নেতিবাচকভাবে প্রভাব ফেলে। আমাদের মত প্রকাশের স্বাধীনতাটাকে ঠিক রেখে এই গুজবটাকে আমরা আসলে কিভাবে প্রতিরোধ করতে পারবো, আপনার কি মনে হয়? আপনি এখানে যাওয়ার আগে যেটা খেয়াল রাখতে হবে যে গুজবটা আসলে বাংলাদেশে আবিষ্কার করলো কারা? গত 16 বছর আওয়ামী লীগ মূলত টিকে ছিল গুজবের উপর নির্ভর করে। আপনি সেই সেন্স থেকে বলতে পারেন যে গুজব আসলে আছে কি নাই। হ্যাঁ, ছিল। বাংলাদেশে গুজব বলতেই সরকার যে কোনো একটা মিথ্যা জিনিসকে সত্যভাবে উপস্থাপন করার জন্য গুজব ছড়াতো। এখনও তারা ছড়াচ্ছে। গত কয়েকদিন আগে যদি আওয়ামী লীগের পেজগুলো দেখেন, যেমন 15ই আগস্ট তাদের এবার বাংলাদেশের কোথাও ওই অর্থে কোনো তাদের উদযাপন হয় নাই বা শোক দিবস পালন হয় নাই, কিন্তু তারা 23 সাল 22 সালের ছবি দিয়ে সেখানে পোস্ট করেছে যে 15ই আগস্টের অনুষ্ঠান চলছে, দোয়া মাহফিল চলছে। তার মানে দিস ইজ একেবারে ট্রুলি গুজব, যেটা মানে এভিডেন্স সহ গুজব, এবং এটাকে কিন্তু বাংলাদেশের বর্তমান প্রজন্মের ইয়াং জেনারেশনের ছাত্রছাত্রীরা এটাকে প্রতিবাদ করেছে, ধরেছে। এরপরে দেখেন গত কয়েকদিন আগে 0 পয়েন্টে তারা একটা সমাবেশ করতে চেয়েছে, 30 লক্ষ লোক আসবে। পত্রপত্রিকা বিভিন্ন জায়গায় তাদের পেজে প্রতিনিয়ত ছাড়া হলো যে এই মুহূর্তে ট্রেনে হাজার হাজার মানুষ যাচ্ছে,
আপনার পদ্মা সেতুতে ভিড় হয়ে যাচ্ছে, বাস ভর্তি মানুষ আসছে, কিন্তু বাংলাদেশে আমরা দেখলাম সেই 0 পয়েন্টে গিয়ে 1-2 মানুষও আমরা খুঁজে পেলাম না। তার মানে এটা হচ্ছে গুজব। তো গুজবটা মূলত তৈরি করেছে আওয়ামী লীগ, এবং এই সজীবজের জয় বিভিন্ন সময় গুজব ছাড়তেন, শেখ হাসিনা গুজব ছাড়তেন, এখনও তারা গুজব ছাড়ে। যেমন এখন বলে যে চট করে চলে আসব, বর্ডারের খুব কাছে অবস্থান করছি, আমার এই ডিসেম্বরের মধ্যে সরকারের পদত্যাগ হয়ে যাবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এটা করেছে অন্যায়, ওটা করেছে অন্যায়, বিএনপির বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে। তো এই যে লাগাতার একটা গুজবের প্রচলনটা গত 16 বছর ছিল, সেটা আওয়ামী লীগ থেকে তৈরি হওয়া। এখন ওই গুজব থেকে বাংলাদেশের মানুষ কিন্তু এখন স্বাধীনতা কিছুটা পেয়েছে, কিন্তু তাদের গুজব কিন্তু বন্ধ হয়নি। সোশ্যাল মিডিয়ার কারণে যে কোনোভাবেই হোক তারা সেটাকে ব্যবহার করছে। কিন্তু বিপরীতে বাংলাদেশের জনগণ আবার দেখিয়ে দিয়েছে যে গুজবের বিপরীতে সত্য বস্তুনিষ্ঠ নিউজও তারা প্রেজেন্ট করতে সক্ষম। সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ার অবদানের কারণেই হয়েছে, যেটা আপা একটু আগে বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের এত বড় একটি বিজয়, এত বড় একটি আন্দোলন, বিভিন্ন ধরনের আমাদের গত 16টি বছরের যে জুলুম অত্যাচার, এই সকল নিউজগুলো কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেয়েছি। তো সেই সেন্স থেকে কিন্তু একদিকে গুজব চলমান ছিল, সেটা ছিল আওয়ামী গুজব, অন্যদিকে দেশপ্রেমিক নাগরিকদের সত্য বস্তুনিষ্ঠ নিউজ প্রকাশ করার একটি অদম্য প্রচেষ্টা তাদের মধ্যে ছিল সেটা। কিন্তু এখন বাংলাদেশে আপনাকে যদি এই গুজব গুজব রোধ করতে হয়, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, যেটা আপা বললেন কিঞ্চিত, যে আইনের যেমন আপনার এখানে অবশ্যই প্রয়োগের প্রয়োজন রয়েছে, যে মানুষ যেটা সত্য সেটা জানুক। এটার জন্য আপনাদেরকে সবচেয়ে বেশি এগিয়ে আসতে হবে। যখন আমাদের মিডিয়াগুলো ট্রুলি তারা নিউজ প্রেজেন্ট করার মতো সক্ষমতা অর্জন করবে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়, যে কোনো সরকারের সময় তারা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, তখন সেই সত্য নিউজগুলোর উপরে মানুষের ভরসা বাড়বে। তখন এই অনলাইন প্ল্যাটফর্মে কেউ যদি ছোটখাটো গুজব ছড়ানোর চেষ্টা করে, সেখান থেকে মিডিয়ার নাম ব্যবহার করেও কিন্তু গুজব ছড়ানো রাইট, হচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু এটা একটা টেকনিকও আমি ইদানিং দেখলাম। এটা আরেক ধরনের একটা কি বলে আপনার, এটা ভাইরাসের মতো হয়ে গিয়েছে। যেমন একটা পোস্টার কেউ ছাড়ে, সেই পোস্টারে হয়তো 5 জন মানুষে দেখলো যে অমুকের এটা হয়েছে, কিন্তু ওইটাকে আবার মিডিয়া কি করে, আমরা এই পোস্টারটি ছাড়িনি, এটা আসলে সঠিক নয়। যখন মিডিয়ায় আবার ওই পোস্টারটা ছাড়ি নেয় বলে প্রচার করা হয়, তখন ওইটা আবার 10 লাখ মানুষে দেখে, 5 লাখ মানুষে দেখে। সত্য প্রমাণের জন্যই তারা হয়তো এটা করে, কিন্তু করতে গিয়ে ওটা ওয়ান কাইন্ড অফ প্রচারণা, কিন্তু নেগেটিভ প্রচারণা হোক, পজিটিভ প্রচারণা হোক, তারা কিন্তু হয়ে যাচ্ছে। তো এটা অবশ্যই একটা আমাদের জন্য খারাপ একটা জায়গা, যেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যখন একটা রাষ্ট্রের আপনার রাজনীতি নষ্ট হয়ে যায়, পিতামাতা নষ্ট হয়ে গেলে সংসারের বাচ্চাদের যেমন কোনো ধরনের সুশৃঙ্খল জীবনযাপন থাকে না, স্কুলের হেডমাস্টার নষ্ট হয়ে গেলে যেমন স্কুলটা ভালো থাকে না, ঠিক রাষ্ট্রের তো সব কিছুর জন্য দায়ী শেখ হাসিনা। আপনাকে যদি আমি ক্লিয়ার করে বলতে চাই, আপনারা অনেকেই মনে করেন যে বাংলাদেশে মনে হয় র্যাবের প্রধান দায়ী, পুলিশ প্রধান দায়ী, কিংবা কোনো একজন ব্যক্তি দায়ী। আমি তো মনে করি তাদের সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে শেখ হাসিনা। তিনি একটা মুদি দোকানদারকে যদি বাংলাদেশে নিয়োগ করতে শেখ হাসিনার অনুমতি লাগে, একটা জায়গার অফিসের একজন ক্লার্ক নিয়োগ দিতে তার অনুমতি লাগে, তখন তো এই মানুষগুলো করাপ্টেড হবে না, করবেটা কি? ফজলুল হক, আমরা আবার আসবো, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। ফজলুল হক, আপনি ছিলেন আমরা বিরতিতে। যে আমি যেটা বলতেছিলাম যে আসলে এই গুজবটা আওয়ামী লীগের একটা আর্ট ছিল, তারা এটাকে করে রাষ্ট্রটাকে সম্পূর্ণ অন্যায়ভাবে পরিচালনার জন্য একটা এজেন্ডা হিসেবে নিয়েছিল। এখন যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশে নেই এবং তারা পতিত সরকার, এখান থেকে তারা পালিয়ে গিয়েছে এবং তাদের দোসররাও পালাচ্ছে, সেই জায়গা থেকে আমার যেটা দেশবাসীর প্রতি আহ্বান থাকবে যে এই গুজব আমাদের পক্ষ থেকে কোনো অবস্থায়, যারা দেশপ্রেমিক, যারা দেশের জন্য কাজ করছে, তারা যাতে গুজবের উপরে নির্ভরশীল না হয়। এবং বর্তমানে এই সরকার কিন্তু আপনি জানেন যে আমরাই প্রতিষ্ঠা করেছি, এবং আমাদের আন্দোলনের ফসল সারা বাংলাদেশের সমগ্র নায়ক, শিল্পী, গায়ক, গায়িকা, মানুষজন, রাজনীতিবিদ এবং ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা প্রচেষ্টার মধ্য থেকে দেশটাকে গঠন করা হয়েছে। এখন আমাদের উচিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে ভালো কাজগুলো করেন, তাদের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যে কাজটা করেন, সেটা জনগণের কাছে ভালোভাবে উপস্থাপন করা, আমাদের কোনো ভালো পরামর্শ থাকলে সেটা তাদেরকে দেয়া, এবং তাদের মাধ্যমে আমাদের এই আগামীর গণতন্ত্র নিশ্চিত করার জন্য যাতে একটা সুষ্ঠু সুন্দর ধারায় নির্বাচনের পথে আমরা আগাতে পারি, সেই প্রচেষ্টা অব্যাহত রাখা, এবং গুজবকে না বলা এবং গুজবের বিরুদ্ধে আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত রাখা। মিরপুর 14 মনি, আপনার কাছে আসতে চাই, একটু রাজনীতি নিয়েও আসলে কথা বলতে চাই, যেহেতু সবকিছুই মধ্যে আসলে রাজনীতি চলে আসে। যে এই
সময়টা আমরা একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে কাটাচ্ছি। বিভিন্ন দলের রাজনীতিবিদরা বলছেন ঐক্যের কথা, জাতীয় ঐক্যের ডাকও দিয়েছেন এবং বিএনপি সিনিয়র নেতারাও বলেছেন। আপনার কথাটা শুনতে চাই, এই সময়টা আসলে জাতীয় ঐক্যটা আমাদের কতটা জরুরি? এই সময়টার জন্য না, জাতীয় ঐক্য সবসময়ের জন্য দরকার। একটা দেশ তখনই অতটাই সমৃদ্ধ হবে যত সেই দেশের রাজনীতিবিদদের সাথে অন্য রাজনীতিবিদদের একটা আলাদা ইন্টিমেসি থাকবে। সবাই মিলে যখন দেখেন বড় বড় দেশগুলোতে কিন্তু বিভিন্ন ক্রাইসিস মোমেন্টে কিন্তু জাতীয় ঐক্য হয়। ওখানে কিন্তু লাইক আপনার শেখ হাসিনা পতিত সরকারের স্বৈরাচার সরকারের প্রধান, উনি যখন ইন্ডিয়াতে পালিয়ে গেলেন তখন কিন্তু মোদি সরকার সাথে সাথে বিরোধী দলদেরকে কল করলেন, সবাই মিলে বসলেন যে সে আসতে চাচ্ছে বা এসেছে, আমি এখন কি করব, তাকে কে হ্যান্ডওভার করবো নাকি আমি রাখবো। এটার জন্য কিন্তু সে কিন্তু রিস্ক নেয় নাই, সে কিন্তু তার দলের সবাইকে ডেকেছে। কিন্তু বাংলাদেশে আপনি দেখেন যখন বিডিআরের ঘটনা ঘটলো কিংবা যখন এত লক্ষ লক্ষ রোহিঙ্গা আসলো, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন যে আমরা জাতীয় ঐক্য করলে জাতীয় ঐক্যের ডাক দেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা এই দেশটা নিয়ে ভীষণভাবে চিন্তিত, আমরা সহযোগিতা করতে চাই। তখন সেই স্বৈরাচার সরকার যাই মুখে আসে তাই বললেন যে যাদের হাতে ওনারা তো মুক্তিযোদ্ধার চেতনা কিনে ফেলেছিলেন, কিনে ফেলে যেদিন মুক্তিযুদ্ধের সময় ৭১-এ যার জন্ম হয়েছে তাকেও মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিছে, ৭৩-এ যার জন্ম হয়েছে তাকেও মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিছে। তো তারা মুক্তিযুদ্ধের ওই চেতনা নিয়ে বললেন কোনো রাজাকারের সঙ্গে যাদের আতাত আছে, কোনো রাজাকারের আতাতকারীদের সঙ্গে আমরা বসবো না, আমাদের হাত কালো বানাবো না, ইত্যাদি ইত্যাদি। আরও জঘন্যতর কথা বললেন, কোনো একতা হলো না। তো সেই অতীত থেকে কিন্তু আমাদের শিক্ষার কোনো শেষ নাই। আমরা যদি শিক্ষা নেই, জাতীয় ঐক্যের কথা বিএনপি আবারও বলেছে, অন্য দলের সাথে সাথে বলেছে। এই ক্রাইসিস মোমেন্টে যখন প্রত্যেকটা ঢাকা শহর অরক্ষিত, সারা বাংলাদেশ অরক্ষিত, চট্টগ্রামে যা ইচ্ছে তাই হচ্ছে, চট্টগ্রামে আপনার সংখ্যালঘিষ্ঠরা সংখ্যাগরিষ্ঠকে মেরে ফেলছে, সংখ্যাগরিষ্ঠরা আবার সংখ্যালঘিষ্ঠর কিছু করে কিনা, যদিও গরিষ্ঠরা সংখ্যালঘিষ্ঠদের সৎভাবে পাহারা দিচ্ছে, দুর্গাপূজাটা গেল, কিন্তু তারপরেও তারা কিন্তু পায়ে পা দিয়ে যুদ্ধ করার চেষ্টা করছে। এখানে সংখ্যালঘিষ্ঠ না, তাদের কিছু নেতৃবৃন্দ, তাদের দলের আমি বলবো, আমি এখানে ক্লিয়ার বলতে চাই যে আমরা সবাই মিলে এই দেশটাতে থাকতে চাই, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে, সবার দেশ এটা। তো সেইখানে আপনার অটো রিক্সার আন্দোলন, রিক্সা থেকে শুরু করে হেন কোনো জায়গা নাই যেখানে আন্দোলন নয়। আপনি খেয়াল করেন এমন একটা দেশ যে দেশে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচারপতি অনেক যারা পালিয়ে যায়, যে দেশের সব কিছু ফেলে রেখে মন্ত্রী এমপিরা পালিয়ে যায়, প্রধানমন্ত্রী পালিয়ে যায়। আপনি মনে করেন সেই এরকম একটা ক্রাইসিস মোমেন্টে জাতীয় ঐক্যের কোনো বিকল্প হতে পারে না, হতেই পারে না। আপনার এই সময়টা আপনি দেখেন 1 মাস ব্যাপী গোয়েন্দা সংস্থা নিশ্চুপ, 1 মাস ব্যাপী আপনার লিফলেট বিতরণ করে ঢাকায় আসতে বললো কিসের জন্য? কি দিবে? ঋণ দিবে বিনা সুদে। কে ঋণ দিবে, কখন দিবে, কেন দিবে, কোনো উল্লেখ নাই। ঢাকা আসলেই ঋণ পাওয়া যাবে কোথায়? শাহবাগের মোড়ে। এই যে মানুষ আসা শুরু করলো, অথচ আগে কিন্তু গোয়েন্দা সংস্থা কেউ মনে করার আগে তারা রিপোর্ট বানিয়ে ফেলতেন, তারা ধরে নিয়ে জঙ্গি বানিয়ে মেরে ফেলতো, রেকি করতো, রেকি করে 2 দিন 3 দিন গুলাগুলি করে 2-4টা 3 মাসের শিশু আর 90 বছরের বৃদ্ধকে পর্যন্ত তারা জঙ্গি বানায় দিত। সেই দেশের গোয়েন্দা সংস্থা কিন্তু চুপ, 1 মাস আগের আপনার লিফলেট নিয়ে তারা কোনো মাথা ব্যথা নাই তাদের। তো এই জায়গাটায়, এই সময়টায়, এই ক্রাইসিসটায় আপনার জাতীয় ঐক্যের বিকল্প হতে পারে না। আপনার গোয়েন্দা সংস্থারা কি কিছুই জানে না? আমার কথা হলো জানলে তাহলে তারা বললো না কেন, তাদের দিয়ে আমরা বলাতে পারলাম না কেন, আমাদের সমস্যাটা কোথায়? তারপর আপনি দেখেন আমাদের যে প্রধান আপনার বৈদেশিক মুদ্রা আসে যাদের দিয়ে, সেই গার্মেন্টস অ্যাসোসিয়েশনের কি পরিমাণ অবস্থা, 3 মাসে কতজন মারা গেছে, বা 3 মাসের আগে গত আরও 6 মাস আগে আপনি হিসাব করেন, বা এখন যে অবস্থা হিসাব করেন, প্রত্যেকটা গার্মেন্টস আলারা ভীষণ ভয়ে ভীত হয়ে আছে। অথচ এই টাকা আমাদের না থাকলে আমরা না খেয়ে মরবো। এদের দেওয়া বিদেশি আমাদের যে টাকাটা, আমরা যে ডলারটা নিয়ে আসবো, সেটা তারা কিন্তু একদম প্রথম সারির 2টা বিদেশে যারা প্রবাসী ভাই বোনেরা আছে এবং এই রেমিটেন্স আর এই হলো গার্মেন্টসের এদের এই টাকা দিয়ে কিন্তু বাংলাদেশের ডলার ক্রাইসিস আমরা মিটাই। সেই জায়গায় আপনার মনে করেন যে ওইখানে চরম অশান্তি শুরু হয়েছে। সেই অশান্তিগুলো দূর করার জন্য আপনার জাতীয় ঐক্যের কোনো বিকল্প হতেই পারে না, হতেই পারে না। সেইখানে আমরা নিশ্চুপ হয়ে বসে আছি। এখন পর্যন্ত 2-3 দিন যাবৎ কিন্তু জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে বোধহয় কিছু শুনি নাই, শুনেছি আমার মনে হয় না।
তো আমরা চাই যে তারা বলুক, আমরা চাই। ওনারা নিজেদের অভিজ্ঞতা নেয়, আবার অন্যের অভিজ্ঞতা নিতে পারবে না, এটা তো হয় না। এই দেশটা তো খালি উনাদের না। আমি যদি সত্যি কথা বলি, তাহলে উনাদের যারা আজকে উপদেষ্টা, তাদের কতটুকু অবদান ছিল এই দেশ স্বাধীন করার জন্য। আমরা যদি জুলাই বিপ্লব বলে থাকি, আমরা যদি আগস্টের স্বাধীনতার কথা বলি, আমরা যদি ৩৬শে জুলাইয়ের কথা বলি, তাদের কতটুকু অবদান ছিল। কিন্তু আমরা কোনো নিষেধ করি নাই, তারা হয়েছে যেভাবেই হোক। সেই স্বৈরশাসকের প্রেতাত্মারাও কিন্তু এখানে জায়গা পেয়েছে, ঠাঁই পাচ্ছে। তারপরেও কিন্তু আমরা মেনে নেওয়ার মধ্যে আছি, যে কতটুকু মেনে নেওয়া, মানায় নেওয়া যায়, আমরা যাচ্ছি। তো তারপরে ওনারা কথা বলছে না নির্বাচন নিয়ে কথা বলছে, না সুন্দর কোনো ব্যাপার নিয়ে কথা বলছে, না কোন সংস্কারটা আগালে কতটুকু তাড়াতাড়ি করা যায় কথা আপনাকে বলছে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ফয়জুল হক, আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে কিছু বলতে চান। না, আমি মনে করি যে জাতীয় ঐক্যের বিকল্প নাই আমাদের বাংলাদেশের। যেটা 5ই মের পূর্বে যেভাবে আমাদের বাংলাদেশে ঐক্য ছিল সকল মানুষের মধ্যে, আগামী দিনের বাংলাদেশ গড়তে হলো আমাদেরকে জাতীয় ঐক্য গড়তে হবে। যেটা আমাদের 0 পয়েন্টে আমরা কিন্তু জাতীয় ঐক্যের কারণেই শেখ হাসিনার লেসপেন্সাররা আসতে পারে নাই, কিন্তু আমরা সেখানে প্রতিরোধ করেছি। আবার জাতীয় ঐক্যের কারণেই দেখেন চিন্ময়কে কেন্দ্র করে হিন্দুদের যে একটা নতুন করে শেখ হাসিনার ষড়যন্ত্র ছিল, সেখানে জাতীয় ঐক্যের কারণেই আমরা কোনো হিন্দু ভাইদের প্রতি একটা টোক্কাও মারে নাই এদেশের জনগণ। আমি মনে করি আগামী দিনেও আমাদের বাংলাদেশের এই যে তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা পরিষদ যারা আছেন, তাদের উচিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে সুন্দর একটা সম্পর্ক করে আগামীর বাংলাদেশ গঠন করা এবং সকলের পরামর্শ নিয়ে। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয়ে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন। শুভরাত্রি।